কোথায় ছিলে? আমি এটা কি হয়েছে হাতে? আচ্ছা, আপনি কি ওনার মুখটা দেখেছেন? না, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, চেহারাটা দেখতে পেলাম না। এই আপনার হাতে আঁচড়টা কিভাবে হলো? ও জানি না হঠাৎ কি করে হলো। কেডি এই লজেন্স তো বুলুয়া খায় না? হ্যাঁ, আর যদি তবে তুই এই বিষয়টা জানিস তাহলে বুলবাকে যে ভাসিয়েছে সেও এই বিষয়টা জানে। একটু ভাব যে বুলু আমার উপর আক্রমণ কেন করবে। আমার উপর আক্রমণ সেই ব্যক্তি করেছে জন্তুর ছদ্মবেশে, যে চায় না যে আমি কেসটা লড়ি। কিসের ভরসায় আমি তোমার সুপারিশ কুমার সাহেবকে করব? তুমি কখন এই পরিবারের মান রেখেছো? বলো বলো না, চুপ করে কেন? তুমি তোমার ফুর্তির জন্য নিজের বাপ ঠাকুরদার সম্মানই নয়, এই রাজবাড়ির মান মর্যাদা নিয়ে জুয়া খেলেছো। শুধু একটা সুযোগ দিন আমায় রাজমাতা, মা দুর্গার দিব্যি আমি সব ছেড়ে দেব, সব ছেড়ে দেব। শুধু একবার কাকাবাবু তার দায়িত্ব আমাকে বুঝিয়ে দিক, আমি ওনাকে এমন ছেলে হয়ে দেখাবো যা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। আপনি কৃপার জন্য শুধু রাজমাতাই নন, বরং দেবী দেবী। আপনার কথা কাকাবাবু কখনোই ফেলবেন না। শুধু একবার আমার সুপারিশ আপনি ওনাকে করে দিন, আমি আপনার কথায় সারা জীবন চলবো। আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি। না না, আমার দ্বারা এটা হবে না। আমি রণবীরকে আমার উত্তরাধিকারী বানাতে পারবো না। বিপদের সময় শুধু আপন রক্তই কাজে আসে বাবা অভিমন্যু। রণবীর আমাকে কথা দিয়েছে এই রাজবাড়ির ওপর, আমাদের বংশের ওপর কোনো আঁচ আসতে দেবে না। কাকাবাবু, আমি তো এখন শুধরে গেছি। কথা ওটা নয় রণবীর, অমৃতের সাথে যা হয়েছে তারপর আমি এটা চাই না যে তোমার সাথেও বা পরিবারের কোনো সদস্যের সাথে এটা হোক। তোমাকে উত্তরাধিকারী করে ওই দানবের শিকার হতে দিতে চাই না। তাহলে তুমি কি করতে চাইছো? ওই যা প্রথমে ছিল, আমি আমার সম্পত্তি কোনো মানুষের নামে নয়, বরং গিরিজা দেবী ট্রাস্টের নামে করে দেব। 70 কোটি ট্রাস্টের নামে? অভিমন্যু বাবা, পূর্বপুরুষদের এত কষ্টের সম্পত্তি তুমি এইভাবে দান করতে পারো না। এর উপর সবার আগে তোমার নিজের লোকেদের অধিকার। কিন্তু রাজমাতা, তোমার কি আমার উপর ভরসা নেই বাবা? তাহলে কালকেই উকিলকে ডেকে উত্তরাধিকার রণবীরকেই করে দাও, তাতেই আমাদের সবার ভালো হবে। মহিপাল বাবু, আপনার মুখের এই যে 12টা বেজে গেছে, তার থেকে এটা একদমই পরিষ্কার যে আপনি আমাদের ভেতরের সব কথা শুনে নিয়েছেন। যান, আমাদের উকিলকে ডেকে আনুন এখানে। কাল সকালে কাকাবাবু নতুন উইল বানাতে চান। আরে আবার কি এলো? রণবীর বাবু, হ্যালো হ্যালো রণবীর বাবু, বলুন। হ্যাঁ, রণবীর নয়, কুমার বাবু বলুন। কুমার বাবু। কি বড় কুমার সাহেব তোমাকে উত্তরাধিকারী বানিয়ে দিয়েছে? হ্যাঁ, এবার বল্লভগড়ের রাজা আমি। এতে তোমার লাভও কিন্তু আছে, ঠিকাদারি কাজে উন্নতি করবে। তবে খুব সাবধানে,
হ্যাঁ, তোমার মনে আছে না সেই সাপ? যেই উত্তরাধিকারী হবে তারই মৃত্যু। কোন মায়ের ব্যাটার ক্ষমতা আছে যে আমায় আঘাত করে? এবার শুধু আমি আর তুমি। এর মাঝে যদি কেউ আসে, তারও শুধু আছে আমার কাছে। হ্যাঁ, গাড়ি বের করো আমার। মনে রেখো অভিমন্যু সিং, তুমি ওর থেকে যে অধিকার কেড়ে নিলে তা তোমার ছেলে একদিন নিশ্চয়ই নিতে আসবে। এই রাজত্বের মালিক নিজের অধিকার নিতে আসবে, আর যেই ওর পথে আসবে তাকে শেষ করে দেবে, আর সেটাই আমার প্রতিশোধ হবে। কে রেখেছে রে বাদর? এই সরাও এটাকে! বল্লভ করে রাজকুমার আমি। এই, কে আছে ওখানে? সাহস থাকলে সামনে এসো। কে আছে ওখানে? বল্লভগড়ে কুমারের হুকুম, সামনে এসো। সামনে এসো, না হলে বলবো গেল কোথায় ও? রক্ত পড়ে আছে, আর ওইদিকেও। ওইদিকে গেছে বোধহয়। চল। বুলুয়া, বুলুয়া, বুলুয়া। বুলুয়া, বুলুয়া। বুলুয়া, কি হচ্ছে তোমার? এখানে এইভাবে কেন বসে আছো? বলুয়া, খুব বড় ভুল করেছি তোকে ছেড়ে। নিয়ে চলে খনিকে। আরে দাঁড়ান, কি করছেন আপনারা? চলে চলে। হুজুর, প্রথমে অমৃত আর এখন রণবীর। কুমার অভিমন্যু রণবীরকে নিজের উত্তরাধিকারী করতে চেয়েছিলেন। সে রাতে রণবীরের ওপর ভয়ানক আক্রমণ হয়। রণবীর নিজের বন্দুক দিয়ে হত্যাকারীর উপর গুলি চালায়। ওই গুলি হলো এইটা, যেটা পুলিশ বুলুয়ার হাতে বিদ্ধ অবস্থায় পেয়েছে। কেডি বাবু, এখনো আপনার মনে হচ্ছে যে এই কাজটা কোনো চিতা বা নেকড়ে করেছে? রণবীরের চালানো গুলি এই কথাটাই প্রমাণ করছে যে ওকেই বুলুয়াই মেরেছে। বুলুয়া, বুলুয়া,
মহামান্য বিচারককে বলো যে তোমার উপর গুলি কে চালিয়েছিল। যখন তোমার উপর গুলি চালানো হয় তোমার গুলি লাগলো, কোথায় ছিলে তুমি, কি করছিলে? ইওর অনার, বুলবা এটা বলতে চাইছে যে যেই সময় ওর গুলিটা লাগে সেই সময় ও জঙ্গলে কাঠ কাটছিল। ও ভয় পেয়ে গিয়ে নিজের বাড়ির দিকে পালিয়ে যায়, যেখানে যখন ও পুলিশকে দেখে তখন ও জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে, যেখান থেকে পুলিশ ওকে ধরেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার তো এখন ওর বয়ান সত্যিই মনে হবে। বুলবার বক্তব্য মিথ্যে হওয়ারও কোনো কারণ নেই মিস্টার শেখাওয়াত। ইওর অনার, এই জন্তুটা আমার উপরও আক্রমণ করে, এই কারণে আমি জানি যে এই জন্তুটা বুলবা নয়। কেডি বাবু, এই লোকটা আপনাকে বোকা বানাবার চেষ্টা করছে, ব্যাপারটা আপনি বুঝলেন? না না মিস্টার শেখাওয়াত, আমি বুঝতে পারিনি। এই কেসে এরকম বেশ কিছু বিষয় রয়েছে যা আমি বুঝতে পারছি না, যেরকমটা মুজাওয়ার সিং বাবু। তিনার কথা তো একেবারেই বুঝতে পারছি না আমি। এটা কে বললো আপনাকে হুজুর? সেটাই মুজাওয়ার সিং বাবু, এই দুটো হত্যার পরই সর্বপ্রথম আপনি ঘটনাস্থলে কিভাবে পৌঁছে গেলেন? কোথাও এরকমটা নয় তো যে আপনি আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ সরিয়ে দিয়ে ওখানে বুলবার বিরুদ্ধে প্রমাণ স্বয়ং ওখানে রেখেছেন? হতে পারে এটা। কি বলছেন আপনি হুজুর? আরে আমি জঙ্গলের ঠিকাদার, কাজের জন্যই আমাকে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়। আমাকে কি হঠাৎ করে ওখানে দেখা না গেছে? না 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 না, এই ঠিকাদারি থেকে মনে পড়লো আমার। আচ্ছা, রণবীর কি মৃত্যুর আগে আপনাকে কথা দিয়েছিল যে যদি ও কুমার হয়ে যায় তাহলে ও নিজের কাছ থেকে সমস্ত ঠিকাদারের কাজ আপনাকে দিয়ে দেবে, পুল, সড়ক ইত্যাদি ইত্যাদি সবকিছুই ও আপনাকে দিয়ে দেবে? এটা কে বললো আপনাকে? আপনার এই টেন্ডারগুলো যেগুলো আমি রণবীরের ঘর থেকে পেয়েছি, ওই টেন্ডারগুলো আপনি রণবীরের সাহায্যে কুমার সাহেবকে আপনি পাঠাতে চাইছিলেন কিনা বলুন? হুজুর, এইভাবে রণবীরের মৃত্যুতে তো আমারই লোকসান হবে। আপনি শুধুমাত্র ঠিকাদারি করেন নাকি মাঝে সাঝে ওকালতিও? ছাড়ুন, কথাটা তো ঠিক। এটা বলুন যে মৃত্যুর আগে রণবীর যেই শেষ ফোনটা করেছিল সেটা আপনাকে করেছিল, কেন করেছিল? হ্যাঁ হুজুর, নিজের উত্তরাধিকার হওয়ার খবর দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই খবরটা শোনানোর জন্য। এটার মানে এটা দাঁড়ায় মুজাওয়ার সিং বাবু যে আপনি একমাত্র বাইরের লোক যে এই খবরটা জানতো। তাহলে কি আমি মেরেছি ওকে? দেখুন হুজুর, এ সব কাজই ওই করেছে, ওই ভুলুয়া। আরে ডাইনির ছেলে নিজের মায়ের বদলা নিচ্ছে, রূপ বদলানো একটা দানব। হুজুর, যদি এ দানব হয় তাহলে আমার কোনো ভয় নেই। আপনি শুধু আমার সাথে ওকে 2 ঘন্টা ছেড়ে দিন, আমি ওকে উল্টো করে ঝুলিয়ে ডান্ডা দিয়ে পিটিয়ে সত্যিটা বার করে নেব। আর আমি যদি এটা করতে না পারি না, আমার মুখে ছাই ভরে দেবেন। মুখের থেকে মনে পড়লো, আপনি আপনার মুখে কিছু রাখেন এই দাঁত খোঁচানোর জন্য? টুথপিক মেবি, মিস্টার ফতেহ সিং? হ্যাঁ স্যার। তো এই রণবীর সিং বাবুর মৃতদেহের পাশ থেকে টুথপিক পাওয়া গিয়েছে, আপনার এটা? হ্যাঁ, তো যখন আমি লাশে তদন্ত করতে গিয়েছিলাম তো তখন হতে পারে ওখানে ফেলেছি। না 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 না, যখন আপনি তল্লাশি করতে গিয়েছিলেন তখন এই টুথপিকটা আপনার মুখে ছিল না। এটা আমি বলছি না, এটা বলছে আপনার পুলিশ টিম বলছে। ওটা হতেই পারে না অকুল সাহেব, আমি তো এটা বুঝতে পারছি না যে এর সঙ্গে আমাকে কেন জড়াচ্ছেন, যখন সবাই জানে যে এটা শয়তানের কাজ। ব্যাস 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 ফতেহ সিং বাবু, এনাফ। ইওর অনার, এই বিষয়টা এখানেই শেষ করা হোক, আর একজন এমন ব্যক্তিকে এখানে ডাকা হোক যার থেকে বেশি বুলবাকে আর কেউ চেনে না, যে এত বছর ধরে কারাগারে সময় কাটিয়ে আসছেন। বুলবার মা কজরি।
অনুমতি দিলাম। আমার বাচ্চা। সময়ের চাকা আজ আবার ওই জায়গায় এসে দাঁড়িয়েছে। আজ আবার আমাদের ওপর ইতিহাসকে ফিরিয়ে আনা হচ্ছে, আমাকে ডাইনি বলে। হত্যাকারী বানিয়ে আমাকে এই লোকেরা শাস্তি দিয়ে দিয়েছিল। আর আজ আজ আমার ছেলের উপরও একই দোষারোপ করছে। আরে আমার সঙ্গে তো তোমার শত্রুতা ছিল, কিন্তু হুজুর আমার ছেলেটা কি করেছে? একে কেন এনেছে এখানে? এই কাজরি, আজ থেকে 26 বছর আগে তুই কুমার অভিমন্যু সিংকে শাপ দিয়েছিলি না, যে যতদিন পর্যন্ত তোর ছেলে নিজের অধিকার না পাবে ও কুমার অভিমন্যু সিং এর সব উত্তরাধিকারীর উপর বদলা নেবে। দিয়েছিলি কিনা? আরে না না, শাপ দিইনি, খারাপ চেয়েছিলাম। এক মায়ের হৃদয় থেকে বেরোনো হাহাকার ছিল। যদি আমি আগে জানতাম যে আমি কিছু বললে আমার ছেলের উপর এত বড় বিপদ আসবে, তাহলে কিছু বলতাম না, একটা কথাও বলতাম না। কুমার অভিমন্যু সিং, তুমি 100টা মিথ্যে বললেও একটা সত্যি চাপা থাকবে না। বুলবা তোমার সন্তান। তুমি না হয় ওকে নাই মেনে নাও, কিন্তু ওকে এভাবে সাজা তো দিও না। আরে কিন্তু বল্লভগড়ের সব লোকই তোকে প্রথম থেকেই মানুষ খেকো বলেই ডাকে, তাই না? ওই লোকেদের মতো নয়, সাধারণ মানুষের মতো দেখতে নয়। কিন্তু কেউ কি জানে ওর এই অবস্থার জন্য কোন লোকেরা দায়ী? এই লোকেরাই দায়ী। কজরি দেবী, কি বলতে চাইছেন আপনি? যখন ও আমার পেটে ছিল আর আমাকে হাভেলি থেকে বের করে দিয়েছিল, তখন ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। সে মারের ফল আমার উপর নয়, আমার বেচারা ছেলেটার উপর হয়। এমন সাংঘাতিক ফল, যে এমন প্রতিবন্ধী হলো। তাহলে এটা কার দোষ? আমার না আমার ছেলের, না আমার ফাটা কপালের, নাকি ওদের যারা এখানে বসে আছে? কার দোষ? কুমার অভিমন্যু সিং, তোমার সাথে দেখা হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তুমি আমার ভালোবাসা তো কখনো বুঝতে পারোনি, কিন্তু দয়া করে নিজের ছেলের নির্দোষ হওয়া থেকে মুখ তো ফিরিয়ে নিও না। ওর এরকম সাজা হতে দিও না।
রুদ্বানী বাবু, আপনি এবার আসতে পারেন। কালকে সকালেই নতুন দলিল বালি নিয়ে আসবেন। আগে কুমার সাহেব, দলিল তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি ঠিক করে নিয়েছি রাজমাতা, আমার সমস্ত সম্পত্তি বলরাম বুলওয়ার নামে করে দিচ্ছি। কাজরির সাথে যে অন্যায় আমি করেছি ওটার এখন এটাই প্রায়শ্চিত্ত। কি হয়েছেটা কি তোমার? এখন একটা ডাইনি ছেলে। কাজরি ডাইনি নয়, আর না ওর সন্তান। আমার সন্তান একটা দানব। আমি ভুল করেছিলাম, ব্যাস, আর না। কিন্তু মালিক বুলওয়া তো জেলে। আর যতক্ষণ কেডি পাঠক আছেন আমি আশা করছি উনি বুলওয়াকে এই কেস থেকে মুক্ত করবেন। আর যদি ছাড়াতে না পারে তো? এটা নিশ্চয়ই হবে। কালই দলিল বদলানো হবে। ব্যাস, এখন আর নয়। বল্লভগড়ে আর মৃত্যু হবে না। আসল উত্তরাধিকারী তার জন্মসিদ্ধ অধিকার পাবেই। আমি ভাবছিলাম যে রণবীর আর অমৃতের মৃত্যুতে কার লাভ বেশি। কেডি এই হিসাবে দেখতে গেলে তো সবচেয়ে বেশি সুবিধা অনিতাই পাবে, যে তোমার কাছে এই কেস নিয়ে এসছে। কেননা একমাত্র ওই কুমার সাহেবের নিজের আত্মীয় বেঁচে রয়েছে। হ্যাঁ, কিন্তু যেই দিন কুমারবাবু চলে যাবেন সেই দিন থেকে এই প্রাসাদের হর্তাকর্তা রাজমাতা সিদ্ধিদেবী হবেন। কেডি, আমার তো মনে হয় যে যেই উত্তরাধিকারী হবে সেই মরবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কুমার সাহেবের সমস্ত সম্পত্তি ট্রাস্টের হাতে দিয়ে দেওয়া উচিত। ট্রাস্ট কি আর কে খুন করবে? গিরিজা দেবী ট্রাস্ট। ইয়ার দাবে এই ট্রাস্টের ওপর আমার খুব একটা ট্রাস্ট নেই। খবর নেই একটু যে এর লকারের চাবি আর ব্যাংকের চেকবুকস কার হাতে থাকে। তুমি? তুমি এই সময় এখানে? মনে হচ্ছে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক হয়েছে, আর ওটার আগেই কুমার সাহেবের প্রাণ বেরিয়ে গেছে। প্রাণ চলে গেছে না বার করা হয়েছে? দিস উইল নো অনলি আফটার পোস্টমর্টেম। হার্ট অ্যাটাক নয়, মার্ডার। আচ্ছা, আপনি কি করে জানলেন? এই বালিশের মধ্যে কুমার সাহেবের গোঁফের চুল আছে। যখন এই বালিশ দিয়ে কুমার সাহেবের মুখ চাপা হয় তখন স্বাভাবিকভাবেই কুমার সাহেব ওই হত্যাকারীর সঙ্গে লড়ার চেষ্টা করেছেন, আর সেই হাতাহাতি করার সময় কুমার সাহেবের হাতে খুনির চুল এসে যায়। বল্লভগড়ের হত্যাকারী ও কোনো জন্তু বা দানব নয়, ও একজন মানুষ, মহিলা অথবা পুরুষ। বাহ, মিস্টার দাবে, আপনি অফ ডিউটিতে থেকেও ডিউটিতে আমাদের জন্য যা করলেন তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা এই চুলের সাহায্যে খুনের পেছনে থাকা রহস্যটাকে বার করে ফেলবো। এটা কি করে হলো? কুমার সাহেব তো আজ সকালে আমাকে ডেকেছিলেন। চলুন উকিল বাবু, বাইরে যাই। আসুন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
আগে কুমার সাহেব আমাকে নিজেই বলেছিলেন যে উনি ওনার নতুন দলিল নিজের ছেলে বলরামের নামে করতে চাইছেন, আর এর জন্য আমি গতকাল সকালে হাভেলিতে গিয়েছিলাম। কিন্তু স্যার, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তো কি এখন এই সমস্ত বিত্ত, এই সমস্ত সম্পত্তি গিরিজা দেবী ট্রাস্টের নামে হবে? আগে না, নতুন করে দলিল তৈরি করবার আগে কুমার এটাই চাইছিলেন যে সমস্ত টাকা এই ফান্ডেই যাক। এই গিরিজা দেবী ট্রাস্ট সেই ফান্ডটাই না যেটা সেই সমস্ত বিধবাদের জন্য যাদের স্বামী পুলিশে কাজ করতে করতে মারা গিয়েছেন? আগে হ্যাঁ, আর এটাকে পরিচালনা করেন এখানকার বিখ্যাত নেতা শ্রী রামচরণ সিং, আর পুলিশের পক্ষ থেকে ওটা দেখেন শ্রী ফতেহ সিং বাবু। তো যখন যে চলে গেছে তার যদি কোনো স্ত্রী না থাকে, না পুত্র থাকে, না কন্যা, এমন সময় সৎ ছেলের দাবিদার ওর মা হয়ে যায়, রাইট? রাইট রাজমাতা দেবী? রাজমাতা দেবী, কালকে রাত্রে আপনি কোথায় ছিলেন? আমার প্রশ্নটার কারণ হলো যে যেই সময় কুমার সাহেবকে হত্যা করা হয় ওই সময় আপনি কোথায় ছিলেন? আমি আমার ঘরে ছিলাম। আর তার আগে আপনি আর কিছু বলেন। আমি আপনাকে শুধু এইটাই বলতে চাই যে আমি সৎ হতে পারি কিন্তু কুমারের মা ছিলাম। একজন মা ছেলের প্রাণ নেওয়া তো দূরের কথা, স্বপ্নেও কখনো ভাবতে পারে না। আর এমনি তো কুমার সাহেবের প্রাণ ঘুমের মধ্যে গেছে। আচ্ছা, এইটা কে বলে দিল আপনাকে? কেননা যেই পোস্টমর্টেম রিপোর্টটা আমার কাছে আছে সেটার মধ্যে তো পরিষ্কার এটা লেখা রয়েছে যে জোর জবরদস্তি করে ওনার শ্বাস আটকে দেওয়ার কারণে হয়েছে। আরও একটা কথা, ওনার মৃতদেহের হাতে একটা চুল পাওয়া গিয়েছে। ইওর অনার, ওই চুলটা রাজমাতা দেবীর। ইনি কুমার সাহেবকে হত্যা করেছেন এর আগেই, যাতে কুমার সাহেব অন্য কাউকে নিজের সম্পত্তির ভাগিদার ঘোষণা করেন। তুমি এই সময় এখানে? না, আমি কুমার অভিমন্যু সিংকে মারিনি। মিথ্যে বলছে এই মহিলা। আমার তো প্রথম থেকেই ওনার উপর সন্দেহ ছিল। এই সব কিছু উনিই করেছেন। প্রথমে তো আমার ভাই অমৃতকে মেরেছে, তারপর রণবীরকে, আর এখন তো না, আমি এরম কিচ্ছু করিনি। ইওর অনার, রাজমাতা দেবী হলেন আসল হত্যাকারী। ইনি এই পুরো ষড়যন্ত্রটা করেছেন। ইনি আসলে বেচারা বুলুয়াকে এই হত্যার অভিযোগে ফাঁসিয়েছেন। বলুন রাজমাতা দেবী, আপনি করেছেন কি না? না, আমি এরম কিচ্ছু করিনি। রাজমাতা, রানীমা, রাজমাতা, যদি এই ব্যথা আমার প্রাণটা নিয়ে নিত, কমপক্ষে একটা মায়ের উপর ছেলেকে মারার বদনাম তো হতো না। আমি মারবো অভিমন্যুকে? আপনি এই কথাটা মনেও আনবেন না রাজমাতা। এটা কারুর গভীর ষড়যন্ত্র। কেউ আপনার বংশের উপর আঘাত হানতে চাইছে, ফাঁসাতে চাইছে আপনাকে। কিন্তু কে? বুলুয়া, কাজরি? কিন্তু ওরা দুজন তো পুলিশের হেফাজতে আছে। তাহলে এরকম কি যে এই রাজবাড়ির উত্তরাধিকারীর শত্রু? যেই হোক, বেশি দিন বাঁচতে পারবে না। আর কোনো কিছু ঘটে যাওয়ার আগেই আমি এই গল্পটাকে এখানেই শেষ করে দিতে চাই। এই জন্যই আমি রাজবিনী বাবুকে আজ রাতেই আসতে বলেছি হুইল নিয়ে। এখন আমি কুমার সাহেবের শেষ ইচ্ছেটা অবশ্যই পূরণ করব। সমস্ত সম্পত্তি না গিরিজা দেবী ট্রাস্টের নামে হবে, না আমাদের। এখন আমি ওটা বুলুয়ার নামে করব। এ আপনি কি বলছেন রাজমাতা? হ্যাঁ মহিপাল বাবু, হ্যাঁ, অভিমন্যুই ঠিক ছিল।
কাজরি আর বুলুয়ার সঙ্গে অন্যায় হয়েছে, খুব বড় অন্যায়। এটা আমার আর আপনার থেকে ভালো আর কেউ জানে না। এসব আমাদের পাপেরই শাস্তি পাচ্ছি আমরা। যদি যদি আমরা ইতিহাস বদলাতে পারতাম, যদি সবকিছু ঠিক হয়ে যেত। কেডি কুমারের মৃত্যুর পর এবার বুলুয়ার ওপর থেকে সন্দেহ সরে যাবে। জজ সাহেব মনে করবেন এতে অন্য কারোর হাত আছে। বুলবার মাথা থেকে সন্দেহটা তখনই চলে যাবে যখন আসল খেলাড়িকে পাওয়া যাবে। এই কেসটাও এই দাবা খেলাটার মতো হয়ে গিয়েছে। দাবা খেলার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ গুটি এই রানী, আর যতক্ষণ রানী আছে ততক্ষণ রাজাকে খাওয়া খুবই কঠিন। কেউ কেউ আছো? কি হয়েছে রাজমাতা? আপনি ঠিক আছেন তো? ওই ওই ভেতরে ভেতরে জানোয়ার দানো। গিয়ে দেখি, চলো দেখে আসি। চলো, ভেতরে তো কেউ নেই। মহিপাল বাবু কোথায়? যাও ওনাকে সাবধান করো তাড়াতাড়ি। জো হুকুম রাজমাতা। মহিপাল বাবু, শম্ভু, কি হয়েছে? প্রাসাদে রাক্ষস ঢুকেছে। কি? রাজমাতা ঠিক আছেন তো? হ্যাঁ, কিন্তু মহিপাল বাবু, আমি জানি না আমার ঘরে এই পোশাক কোত্থেকে এলো। এটা আমার নয়। কেন মহিপাল বাবু, তাহলে কেন? যখন রাজমাতা দেবীর উপর হামলা হয়েছিল আপনি ওখানে উপস্থিত ছিলেন। যখন কুমার সাহেবকে হত্যা করা হয় তখনও আপনি ওখানে উপস্থিত ছিলেন। কেন? কিন্তু আমি কাউকে মারিনি। কুমার সাহেব আর রাজবাড়ির পুরনো বিশ্বস্ত লোক। আমার বাপ ঠাকুরদা সেবা করেছে এই বংশে। কেন আমি আমার অন্নদাতাকে কেন মারবো? হ্যাঁ, আপনি কুমার সাহেবের পুরনো বিশ্বস্ত লোক। এই কারণেই তো কজরি আর বুলওয়ার সব থেকে কঠিন বিরোধী আপনি। আপনি কজরিকে ডাইনি আর বুলবাকে রাক্ষস প্রমাণ করার পুরোপুরি প্রয়াস করলেন। কোথাও এই বিশ্বাসের কারণে বুলবাকে ফাঁসানোর জন্য আপনি এই সমস্ত কিছু করেছিলেন, আর এই বিশ্বস্ততার কারণেই আপনার কুমার সাহেবের প্রাণ গেছে হয়তো। আপনি ঠিকই বলছেন উকিল সাহেব। কাজরিকে ফাঁসানোর পেছনে আমার আর রাজমাতারই হাত ছিল। আজ থেকে ২৬ বছর আগে বল্লভগড়ে যে খুন ভাঙা পুলের ঘটনার জন্য হয়েছিল, আমরা সেটার ফায়দা উঠিয়ে কাজরিকে ডাইনি বানিয়ে ওর ঘরে জাদুটোনার সামগ্রী ফেলে দিয়ে কাজরিকে ফাঁসিয়েছিলাম।
মহিপাল বাবু, দয়া করে আদালতকে বলুন যে এই সমস্ত আপনি কেন করেছেন। কারণ কুমার সাহেব কাজরির প্রেমে অন্ধ হয়ে গেছিলেন, নিজের কুল আর বংশমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন একটা যাযাবর্ণীর জন্য, যেটা রাজমাতা মানতে পারছিলেন না। এমনকি আমি আপনার এই সত্যিতে কজরি দেবীর হারিয়ে যাওয়া বছরগুলো তো ফিরে আসতে পারে না, কিন্তু আপনি সত্যি কথা বললে কজরির ছেলে বুলবার প্রাণ বেঁচে যেতে পারে ও ন্যায় বিচার পেতে পারে। বলুন মহিপাল বাবু, সত্যি কথাটা বলুন। কিন্তু আমি কাউকে মারিনি উকিল সাহেব। তো তাহলে এই জন্তুটার ছাল আপনার ঘরে কি করে চলে আসলো মহিপাল বাবু? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। জানত যে কোনো ঘরের দিব্যি খেয়ে বলতে পারি আমি কাউকে মারিনি, কাউকে মারিনি জজ সাহেব, কাউকে মারিনি। মহিপাল বাবু, আমি চাইছি যে আপনি ছোট্ট একটা আমার কাজ করুন। এই নিন এটা। আর আমি চাই যে আপনি এখানে লিখুন যে আমি হত্যাকারী নই। লিখুন। ব্যাস, এটুকুই যথেষ্ট। কেডি বাবু, কি চিন্তায় পড়লেন? চলুন, এটা মেনে নিচ্ছি মহিপাল বাবু যে হত্যাটা আপনি করেননি। আমি জানতে চাইবো যে আপনার কার ওপর সন্দেহ, কি মনে হয় আপনার? কে শেষবারের জন্য কে এসেছিল আপনার ঘরে আপনার সঙ্গে দেখা করতে? এসেছিল তো একজনই লোক, বুলবার কেসের ব্যাপারে আমাকে বলতে, আর সে ছিল ইন্সপেক্টর ফতেহ সিং। এটা কি সম্ভব নয় যে ফতেহ সিং জি এই ছালটা আপনার ঘরে রেখে দিয়ে আসেন? এটা কি সম্ভব? আসুন ফতেহ সিং বাবু, কাঠগড়ায় আসুন। হুজুর, এই মহিপাল মিথ্যে বলছে। আমি সব কিছুই করিনি। আমি বরং এই রাজমাতার ওপর হামলাও করেছিল। রিওনার এই কেসটায় মরে যাওয়া ব্যক্তিদের ছবিগুলো দেখলে এটা স্পষ্ট হয়ে যায় যে ঠিক কি প্রকারে তাদের গলার ওপর আঁচড়ের দাগ করা হয়েছে। এটা শুধুমাত্র একজন বাঁ হাত ব্যবহারকারী ব্যক্তি করতে পারেন। আর এই কেসের সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তি এডিসি মহিপাল বাবু সমেত রাইট হ্যান্ডেড, তার মানে ডান হাত তারা ব্যবহার করেন। কিন্তু আপনি ফতেহ সিং বাবু কোন হাত দিয়ে কাজ করেন আপনি? হ্যাঁ, আমি ডান হাতি ব্যবহার করি। পাক্কা? চলুন তাহলে এই প্যাডটার ওপর আপনি আপনার নামটা লিখে ফেলুন। কি হলো, নামটা মনে পড়ছে না? আপনার নামটা কি? ফতেহ সিং। ইওর অনার। ছি 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 ফতেহ সিং বাবু, খুব খারাপ হাতের লেখা আপনার। ফতেহ সিং বাবু, সত্যি হয়তো আপনার হাতের লেখা খুবই খারাপ, আর নয়তো মিথ্যা কথা বলছেন আপনি, আর নয়তো মিথ্যা কথা বলছেন আপনি। কারণ আদালতকে এটা প্রমাণ করানোর জন্য আপনি ডান হাত দিয়ে আপনার নামটা তো লিখে ফেললেন, কিন্তু যখন রিফ্লেক্স অ্যাকশনের সময় আসলো, স্বাভাবিক প্রতিবর্তক ক্রিয়া, তখন আপনি আপনার বাঁ হাতটাই ব্যবহার করলেন, যেটার এটা মানে দাঁড়ায় যে আপনি বাঁ হাতই ব্যবহার করে থাকেন, আপনি একজন লেফট হ্যান্ডেড। দেখুন, আপনি একজন অফিসারের ওপর দোষারোপ করছেন।
আমি লেফটি মানে এটা নয় যে আমি হত্যাকারী। তো তাহলে আপনি একজন অফিসার হয়ে এই আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারেন যে আপনি ডান হাতে কাজ করে থাকেন? কেন এই মিথ্যা কথা বললেন আপনি? হুজুর, আমি একটু ভয় পেয়েছিলাম। তো ভয় পেয়ে যাওয়া তো স্বাভাবিকই, কারণ আপনি সেই বল্লভগড়ের সেই রাক্ষসটা, আর তাই ধরা পড়ে গেছেন, তো ভয় আপনি পাবেন। এই প্রমাণ আছে আপনার কাছে? নাকি কেউ দেখেছে আমাকে ওখানে মারতে? বলুন। দাঁড়ান কেডি পাঠক বাবু, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া একজন সরকারি অফিসারের উপর অভিযোগ আনা একদম ঠিক নয়। কথাটা বোঝা গেল? ইয়েস কেডি, তোমার কাছে কোনো সাক্ষী আছে? আমার কাছে প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে, যেই কারণে আমরা সবাই এখানে এই আদালতে উপস্থিত রয়েছি। বুলবা, বুলবা, তোমার উপর যে গুলি চালিয়েছিল, তুমি ওকে দেখেছিলে না? কে চালিয়েছিল তোমার উপর গুলি? বুলবা, তোমার উপর গুলি কে চালিয়েছিল? ইয়নার, প্রত্যক্ষদর্শী সাক্ষীর এটা বক্তব্য যে ওর ওপর ফতেহ সিং বাবু গুলি চালিয়েছিলেন। ফতেহ সিং বাবু। কিন্তু কিন্তু এ তো কাউকে দেখেইনি। এটা আপনার ভুল ধারণা ফতেহ সিং বাবু। আপনি যখন জঙ্গলে লুকিয়েছিলেন তখন বুলওয়া আপনাকে গুলি চালাতে দেখেছিল। এ মিথ্যে কথা বলছে, আমি ওই জঙ্গলে ছিলামই না। বুলওয়া আপনাকে খুব স্পষ্টভাবে জঙ্গলে দেখেছিল। আপনি রণবীর সিং এর বন্দুকটা চুরি করেন, ওর ওপর গুলি চালান, আপনি রণবীরকে হত্যা করেছেন। দেখুন উকিল বাবু, আপনি কিন্তু যা খুশি বলে যাচ্ছেন, যখন আমি বলছি যে এই আমাকে দেখেইনি ওখানে। ও ওখানে আপনাকে দেখেছে, আপনি জঙ্গলে ছিলেন। হুজুর, হুজুর এই লোকটা মিথ্যে বলছে, যখন আমি জঙ্গলে ছিলামই না। আর এসব আমি কেন করব হুজুর? কুমার সিং বাবুর 70 কোটি টাকার সম্পত্তি কোনো ভাগিদারের কাছে না গিয়ে গিরিজা দেবী ট্রাস্টের কাছে যাবে এই কারণে। কিন্তু হুজুর, এনার ওই ট্রাস্টের সঙ্গে কিসের সম্পর্ক? পুলিশ উইডো ফান্ড একটা, ইওর অনার, যেটার কর্ণধার ফতেহ সিং বাবু, ঠিক কি না? হ্যাঁ, কিন্তু ওই ট্রাস্ট তো রামচরণ বাবুর। হ্যাঁ, রামচরণ বাবুর এটাই বক্তব্য যে আপনি রামচরণ বাবুর সঙ্গে জোট বেঁধে এই ষড়যন্ত্রটা তৈরি করেছিলেন, যাতে ওই 70 কোটি সম্পত্তিটাকে নিয়ে আপনারা দুজন বেপাত্তা হয়ে যান এখান থেকে। কি এটা কি ঠিক কি না? কিন্তু এটা আপনাকে কি বললো? আরে রামচরণ বাবু পুলিশকে বয়ান দিয়েছে, এটা আপনাদের টিমকে এই বয়ানটা দিয়েছে, আর আপনি জানেন না? হ্যাঁ, কিন্তু এই আইডিয়াটা আমার ছিল না, সমস্ত প্ল্যানটা ওনার ছিল। হ্যাঁ, প্ল্যানটা ওনার ছিল, কিন্তু এই গোটা বিষয়টা আপনিও তো শামিল ছিলেন কিনা? হ্যাঁ ছিলাম। হত্যাটা আপনি করেছেন কিনা? ওনার কথা মতোই হয়তো করেছেন কিনা? হ্যাঁ করেছি। আর ওই গুলিটা খেয়েছিলেন কিনা আপনি? গুলি মানে ওই যে গুলিটা আমি আপনাকে খাইয়েছি সেটা আপনি গিলে ফেলেছেন। আর বাস্তবে রামচরণ বাবু এরকম কোনো বয়ান দেননি। এই নিন, আরো একটা এই গুলি খেয়ে নিন, মুখের স্বাদটা একটু পাল্টে যাবে। নিন। আর মুখের স্বাদটা একটু বদলে নেওয়ার পর আপনি একটু বাকি গল্পটা মহামান্য আদালতকে শোনান। কুমার অভিমন্যু সিং নিজের কোটি টাকা সম্পত্তি গিরিজা দেবী ট্রাস্টে দিতে চেয়েছিলেন। যখন ব্যাপারটা জানতে পারলাম, তো আমি আর রামচরণ সিং মিলে প্ল্যান করলাম যে যখনই আমরা এই সম্পত্তি পাবো তখন
আমরা পালিয়ে যাব। কিন্তু জানি না কি হলো, কুমার নিজের ভাবনা বদলে দিল। তখন উনি নিজের সম্পত্তি অমৃতকে দেবার পরিকল্পনা করতে লাগলেন। তখন আমি ভাবলাম যে ওই পুরনো সাপের সুযোগটা নেই। কজরি আর বুলুয়া, আমি একটা নকল জানোয়ারের পোশাক বানালাম আর অমৃতকে মেরে দিলাম। আর তার দোষারোপ বুলুয়ার ওপর দিয়ে দিলাম। কিন্তু হুজুর, তারপর এই কেডি পাঠকই বলুয়াকে জামিন করালো, আর এদিকে রণবীরকে উত্তরাধিকারী করতে চাওয়া হলো। আমি ওই পুরনো পন্থা আবার নিলাম আর রণবীরকে মেরে দিলাম। রণবীরের বন্দুকটা নিয়ে আমি বলুয়াকে আহত করলাম। এরপর আমার মনে হলো যে সমস্ত সম্পত্তি ট্রাস্টের হাতে চলে যাবে। কিন্তু আবার আমাকে উকিল রাজওয়ানি বলল যে দলিল বলুয়ার নামে করে দেবার প্রস্তুতি চলছে। তো ব্যাস, আমি ওই রাতে সবার আগে কুমারকে মেরে ফেললাম। আর খুব সতর্কভাবে আমি কুমারের নখ থেকে নিজের চুল বার করে রাজমাতার চুল ওখানে রেখে দিই। কিন্তু যখন রাজমাতা ওটাই নিশ্চিত করলেন যে যেটা কুমার করেছিল, তো আমি ওনাকে মারবার অসফল চেষ্টা করি। আর তার আগে আমি একটা দানবের পোশাক মহিপাল বাবুর ঘরে লুকিয়ে রাখি। যাতে যদি বুলুয়া বেঁচেও যায়, তো সন্দেহটা ওর ওপর যায়, আমার উপর নয়। আপনার রাইট হ্যান্ডেড না হওয়ার কারণে আপনার প্ল্যান রং হয়ে গেল ফতেহ সিংজি। এইটুকু তো আপনার ভাবা উচিত ছিল যে যেই উর্দিটা আপনাকে মানুষজনকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছে, সেই উর্দি পরেই আপনি তাদেরই প্রাণ নিয়েছেন। আম জনতা এখন কার উপর বিশ্বাস রাখবে? প্রতিপক্ষ এখানেই থামছে, ইওর অনার। দ্য ডিফেন্স রেস্টস। এই আদালত ইন্সপেক্টর ফতেহ সিংকে অমৃত সিং, রণবীর সিং আর কুমার অভিমন্যু প্রতাপ সিংকে খুনের অভিযোগে অপরাধী মনে করে এক্ষুনি হেফাজতে নেবার আদেশ দিচ্ছে। আর তার সাথেই কাজরি দেবীর বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দেবার অপরাধে মহিপাল সিং আর রাজমাতা সিদ্ধি দেবীকেও হেফাজতে নেবার হুকুম দিচ্ছে। এই আদালত কাজরির ওপর সহানুভূতি রেখে ওনাকে বড় ক্ষতিপূরণ দেবার প্রতিশ্রুতি দিচ্ছে, আর ওকে আর ওর ছেলে বুলুয়াকে সব অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে।
কেস ইজ ক্লোজড। কেডি বাবু, এবার আমি বুঝতে পারলাম। ধ্যাৎ তেরিকে, আপনার নামের ফুল ফর্ম জানার সুযোগটা আমার হাত থেকে বেরিয়ে গেল। চিন্তার কোনো কারণ নেই শেখাবত বাবু, এই সুযোগটা অনেকের হাত থেকেই বেরিয়ে গিয়েছে এর আগেও। ঠিক আছে, কেডি নাই বা হলো, কেটারই ফুল ফর্মটা বলে দিন। অনলি কে? কোনো বিদ্বান ব্যক্তি এটা বলেছিলেন শেখাবত বাবু, যে অসম্পূর্ণ জ্ঞান অজ্ঞতার থেকেও বেশি বিপজ্জনক হয়ে থাকে। হাফ নলেজ ইজ মোর ডেঞ্জারাস দ্যান ইগনোরেন্স। আবার কখনো থ্যাংক ইউ। এটা সত্যি যে মায়ের ভালোবাসা থেকে বড় এ পৃথিবীতে আর কিচ্ছু নেই।